প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জনাব রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। আরেকজন অতিথি হলেন প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান, মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতেই কথা বলতে চাচ্ছি ডক্টর আসাদের সঙ্গে। ডক্টর আসাদ, দেশে একটি ঘটনাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা ঘটছে। প্রতিবেশী দেশ ইন্ডিয়া একেবারে আমাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে, এমন একটি অবস্থা তৈরি হয়েছে। ঠিক এই সময় বাংলাদেশের সব মানুষ এক জায়গায় হয়েছেন এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সব রাজনৈতিক দলদের সঙ্গে বসেছিলেন এবং সেখানে যে মূল কথাটা এসেছে, সব রাজনৈতিক দল বলেছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এই যে সবাইকে নিয়ে বসা এবং একটা আওয়াজ তোলা যে আমরা ঐক্যবদ্ধ আছি, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? প্রত্যেকটা ঘটনার পেছনে ঘটনা থাকে। এই অবস্থা তৈরি হয়েছে আসলে 5ই আগস্টের পরে। গত 15 বছরে যে অবস্থার মধ্যে ছিলাম আমরা, সেটা উত্তরণ একটা প্রক্রিয়া হয়েছে। কিন্তু যে কোনো বিপ্লবের একটা পরিণতি থাকে, সেই পরিণতিটা যে কোনোভাবেই হোক বাংলাদেশ এড়িয়ে গেছে। তার দায়ভার বাংলাদেশকে নিতে হবে, সেটা একটা পরিবেশের মধ্যে আমরা আছি। একটা কথা আছে, কোনো জায়গায় আগুন লাগলে যদি আগুন নিভে যায়, তারপরে যদি ধোঁয়া দেখতে পান, তাহলে বুঝতে হবে ওখানে আগুন আছে, অথবা যে কোনো সময় অগ্নুপাতের সৃষ্টি হতে পারে। বাংলাদেশ ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে। আমি প্রথমেই যারা শহীদ হয়েছেন 5ই আগস্টে, রক্তের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে, যাদের জন্যে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে প্রায় 50,000 জনতা, ছাত্র যারা এখনও পঙ্গুত্ব বরণ করছেন, দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের দূরত্ব বাড়ছে নানা কারণে, এবং সেটা প্রধান কারণ হচ্ছে আসলে গত রেজিমকে চ্যালেঞ্জ করে যে ঘটনাগুলো ঘটছে সেটাই নিয়ে। তো সেই জায়গাটায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিয়েছেন প্রধান হিসাবে। কাজেই উনি যে ঐক্যের ডাক দিয়েছেন, এটা স্বভাবতই বাংলাদেশের সব দল কিন্তু একত্র হয়েছে এবং সবাই এক বাক্যে কথা বলছেন। কাজেই এই জাতীয় ঐক্যের প্রশ্নে আমাদের সাড়া দেওয়া উচিত প্রত্যেককেই, এবং বাংলাদেশকে যদি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আমাদের যত ধরনের বাধা আছে, চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা প্রেক্ষাপট থেকে বিবেচনা করতে হবে। কাজে আমি মনে করি জাতীয় ঐক্যের যে ডাক, এটা যথাযথ হয়েছে, এবং এই সরকার ক্ষমতা নিয়েছেন মাত্র কয়েক মাস হলো। তার মধ্যে নানা ধরনের যে বিভ্রান্তি, মিথ্যা, অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য, সব কিছু মিলে একটা হযবল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশৃঙ্খলা তৈরি করার জন্য নানা ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কাজে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আপনারা প্রত্যেকের দায়িত্ব আছে, এই উত্তরণ ঘটাতে হবে এটাকে, এবং এখান থেকে বের হওয়ার জন্য জাতীয় ঐক্য না, শুধু প্রত্যেকটা মানুষের আসলে মনের সংস্কারটা দরকার। যদি আমরা জাতীয় ঐক্য চাই, যদি জাতীয় সংস্কার চাই, তাহলে প্রত্যেকটা মানুষের নিজেকে আগে প্রশ্ন করতে হবে, আমরা কি আসলে ভালো বাংলাদেশ চাই? আগামীর বাংলাদেশ যে হবে সেটা আমরা কেমন দেখতে চাই? আমরা যদি ভালো চাই, মূল্যবোধ, আদর্শ, আমাদের সংস্কৃতি টিকে রাখতে চাই, অবশ্যই আমাদের এই জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। রেজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই সেই বক্তব্যটা শুনেছেন ডক্টর ইউনূসের, যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে। উনি একটা জিনিস স্পষ্ট করেছেন যে উনি এই সভাটি কেন ডেকেছেন। উনি বলেছেন যে আমরা দুনিয়ার সামনে তুলে ধরতে চাই যে আমাদের ঐক্য যে রয়েছে, ঐক্যের বিষয়টি, আর আমরা সজাগ আছি এবং ঐক্য মজবুত রয়েছে। উনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন। উনি বলেছেন যে কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা আমরা হইনি, আমরা আগের পথেই আছি। যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচার মুক্ত করেছি, সেই ঐক্য এখনও আমাদের মধ্যে রয়েছে।
উনি আরেকটি কথা বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনি কি বলবেন? এটা বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা। আমরা এই জন্য ভারতকে ধন্যবাদ দিতে পারি যে এই উপলক্ষে আমাদের জাতিগত ঐক্যের ব্যাপারে যে ধরনের কনফিউশন ছিল, সন্দেহ ছিল, এটা এমনভাবে দূর হয়েছে যে আমাদের ভারত প্রশ্নে, আমরা অনেকদিন যাবৎ বলে আসছিলাম যে ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত ঐক্য দরকার। এখন এই ঐক্যটা আমরা দেখলাম একটা লেভেলে, যে আসাদ ভাই বললেন যে একটি দল ছাড়া, শুধুমাত্র পতিত স্বৈরাচারী দলটি ছাড়া বাংলাদেশের সমস্ত দল, হ্যাঁ, ডান বাম লিবারেল, হ্যাঁ, নানা ধর্মীয়, হ্যাঁ, এবং আপনার অন্যান্য চিন্তা মতাদর্শের যেই চিন্তা মতাদর্শগুলো একজন আরেকজনের প্রতি ধরেন, হ্যাঁ, পুরাপুরি সাংঘর্ষিক মতাদর্শ পোষণ করে, কিন্তু ভারত প্রশ্নে একই কাতারে আমরা দাঁড়াতে দেখলাম। এইটার যে বিউটি, এটার যে স্পিরিট, এইটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে লিঙ্ক। এটাই আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইঙ্গিত করেছেন। আমাদের এই যে ঐক্যটা, এই ঐক্যটার ক্ষেত্রে শুধু আমার এখানে যোগ করবার ব্যাপার হলো এটা যে এই ঐক্যটা শুধু একটা ইভেন্ট ভিত্তিক না। শফিক ভাইকে ধন্যবাদ দিতে হবে যে উনি প্যাশনেটলি যেভাবে ভারতের প্রোপাগান্ডার জবাব দিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির প্রেস কথা বলছেন। সেক্রেটারি, হ্যাঁ, জনাব শফিকুল আলম সাহেবের কথা বলছি। তো শফিক ভাইয়ের এই উদ্যমকে আমি স্বাগত জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা। উনি প্রচণ্ড রকম চেষ্টা করে যাচ্ছেন সত্যটা তুলে ধরার জন্য, কিন্তু এই সত্য তুলে ধরাও খুব ডিফিকাল্ট। ইন্ডিয়ান মিডিয়া যা করতেছে এটাকে আমরা অনেক সময় বুঝতে পারি, আমরা বলতেছি যে সে গুজব ছড়াচ্ছে বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কথা বলতেছি না। ইন্ডিয়া যেটা করতেছে সেটা হলো সে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ছড়াচ্ছে, এটা বলতেছে, শফিক ভাই বলছে, কিন্তু এটা করতেছে না। সে যেটা করতেছে তার একটা ন্যারেশন বা বয়ান ঠিক করা আছে, সেই বয়ানটাকে ইস্টাবলিশ করার জন্য নগ্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। এবং সেই প্রোপাগান্ডার লেভেল যদি আপনি দেখেন, সেটা হলো যে মাইক্রোসফটের একটা জরিপ এই গতকালই দেখলাম যে আপনার প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রে পৃথিবীতে 1 নাম্বার হইল ভারত। এটা ভারত হলো ল্যাবরেটরি লেভেল নিয়ে গেছে, এটা বিশাল ইন্ডাস্ট্রি সে গড়ে তুলছে মিস ইনফরমেশনের। তো সেই মিস ইনফরমেশন নিয়ে আসলে কথা বলা খুব জরুরি আমাদের এখানে, কিন্তু ভারত যেটা করতে সেটা মিস ইনফরমেশন না, সেটা হলো সে সিম্পলি নগ্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। সেটা হলো কি, তার যে বিদেশ নীতি, বাংলাদেশ নীতি বেসিক্যালি, সেই বাংলাদেশ নীতির ক্ষেত্রে তার সমস্ত আপনার আপেল এক বাস্কেটে রাখা ছিল, সেটা হলো আওয়ামী বাস্কেট। আওয়ামী লীগের বিকল্প সে কোনো কিছু চিন্তা করে না, এখনও করে না। ফলে এই যে অবিকল্প আওয়ামী লীগ, সেটাকে সে মনে করে তার মিত্র। বাংলাদেশকে তার মিত্র মনে করে না, বাংলাদেশের জনগণকে সে মিত্র মনে করে না, মিত্র মনে করে আওয়ামী লীগকে। তো যেহেতু আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতাড়িত, হ্যাঁ, এবং আওয়ামী ফ্যাসিবাদটা এটা কিন্তু ব্যাকড বাই ইন্ডিয়া এই যে এই এতগুলো ইলেকশন হইলো, হইলো, সবগুলো কিন্তু সারা পৃথিবী প্রশ্ন তুলছে, একটা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলছে, কিন্তু ভারত বলছে না, তুমি চালায় যাও, আমরা আছি। ফলে এই যে ভারতের উপর ভর করে আমরা একটা লম্বা ফ্যাসিবাদের জোয়ালের মধ্যে ছিলাম, নিপীড়নের মধ্যে ছিলাম। তো এই জন্য এটা হিটলার মুসলিনের ঐক্যের মতো মোদি হাসিনার ঐক্যটা ছিল না। আপনি নিশ্চয়ই একটা জিনিস জানেন যে বিজেপির যে মাদার অর্গানাইজেশন আরএসএস এর লিডাররা কিন্তু মুসলিম লীগকে তাদের নেতা মনে করতেন। হ্যাঁ, এটা ওই স্পিরিট একই জায়গা থেকে সাভারকারের লেখায় আছে। তাহলে এই যে প্রোপাগান্ডা, তার এই প্রোপাগান্ডার উদ্দেশ্য কি? ইন্ডিয়ার উদ্দেশ্য হলো তার ওই যে আওয়ামী লীগের বাইরে আর বিকল্প চিন্তা করার অক্ষমতা, সেই অক্ষমতাটাকে আড়াল করার জন্য আওয়ামী লীগকেই যে তার যে মানে সে যে মনোনীত করছে একমাত্র আপনার তার মিত্র হিসাবে, এইটা প্রতিষ্ঠা করার জন্য যা যা উৎপাদন করতে হয় সেই প্রোপাগান্ডা সে উৎপাদন করতেছে। এটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন না। মিস ইনফরমেশন অনেক সময় মানুষ ভুল করেও দিতে পারে। ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস মনে হইল সত্য, আচ্ছা দিয়ে দিলেন শেয়ার বা লাইক কমেন্ট যাই হোক, পরে দেখলেন যে না, তথ্যটা ভুল ছিল। অনেক সময় ভুল করেও আপনি না জেনেও মিস ইনফরমেশন দিতে পারেন। ডিসইনফরমেশন অনেক সময় আপনি ভুল করে দিতে পারেন, যে কারণ যে তথ্যটা উৎপাদন করছে সে হয়তো জানে এটা সত্য না মিথ্যা, কিন্তু আপনি ভোক্তা হিসাবে বা অনুসারী হিসাবে জানেন না এটা সত্য বা মিথ্যা, কিন্তু আপনি দিয়ে দিলেন। তো সেইটার মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার অনেক সময় থাকতে পারে, কিন্তু ইন্ডিয়া যেটা করতেছে সেটা মিস ইনফরমেশন না। এটা এই জন্য আমি এটা একটু গুরুত্ব দিয়ে বিস্তারিত বলার চেষ্টা করতেছি। এটা হলো সিস্টেমেটিক প্রোপাগান্ডা, যে প্রোপাগান্ডার মধ্য দিয়ে এখানে সে কী অ্যাচিভ করতেছে, এই প্রোপাগান্ডার মধ্য দিয়ে সে সারা পৃথিবীতে এক্সকে অপরাধী হিসাবে পরিচিত হইল, এবং তার যে উগ্র হিন্দু জনগোষ্ঠী তার উপর এর প্রভাবটা কী পড়লো। তারা এসে আমাদের কনসুলেট সহকারী কমিশন অফিসে আক্রমণ করলো আগরতলায়। আক্রমণ করার মধ্য দিয়ে কী হইল? আক্রমণ করার মধ্য দিয়ে সে জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো,
এবং 1961 সালে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করে এবং বাংলাদেশ স্বাক্ষর করছিল এটা 77, 78, 76, 77 সালের দিকে। এবং এই চুক্তির মধ্যে 53টা ধারা আছে, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো সেটা হলো যে যেই দেশে আপনার অফিস থাকবে সেই অফিসে আপনার ওই জায়গাটা আপনার সার্বভৌমত্বের অংশ। এই কারণে বলা হয় থাকে কোনো কূটনৈতিক অফিসে হামলা মানে সেই দেশে হামলা, সেটা সার্বভৌমত্বের সভারেন্টি লঙ্ঘন। এবং ওইটা এতই গুরুত্বপূর্ণ, আপনার কূটনৈতিক অফিসে যারা চাকরি করে সেই দেশের কোনো সিকিউরিটি তাদেরকে তদন্ত করতে পারবে না, সেই দেশের সরকারি বাহিনী সেখানে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, জনগণ তো দূর কি বাত। সেইখানে আপনার পুলিশের নীরব ভূমিকা, আইন শৃঙ্খলা নীরব ভূমিকার মধ্য দিয়ে তাণ্ডব চালানো হইলো, বাংলাদেশের পতাকা পোড়ানো হইলো বা আপনার ওইখানে ভাঙচুর করা হইলো, এটা স্পষ্টভাবে জেনেভা কনভেনশনের লঙ্ঘন। এখন এই লঙ্ঘন করার মধ্যে দিয়ে ইন্ডিয়া দুঃখ প্রকাশ করছে, আমরাও দুঃখ প্রকাশ করাটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মূল ঘটনা যেটা হলো এর মধ্যে দিয়ে গ্লোবালি ইন্ডিয়ার কি ইমেজটা দাঁড়াইলো যে ইন্ডিয়া তার একটা প্রতিবেশী দেশের সভারেন্ট মর্যাদা রক্ষা করতে অক্ষম, তার সিকিউরিটি খুবই দুর্বল এবং তার উগ্র উন্মাদ জনগোষ্ঠী গণতন্ত্রের জন্য শুধু এটা তার নিজের দেশের জন্য এটা গ্লোবাল হুমকি। প্রফেসর আসাদ, ইউনূস সাহেব সেই মিটিংটাতে কিন্তু বলেছেন, এমন কিছু বক্তব্য রেখেছেন যা উদ্দীপনামূলক এবং একই সঙ্গে যে এই জাতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার একটা স্পষ্ট চিত্র আমরা তার বক্তব্যে পেয়েছি। উনি পরিষ্কার বলেছেন যে যত ষড়যন্ত্রই হোক না কেন বা অপপ্রচার হোক না কেন আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকে কেড়ে নিতে পারবে না। একই সঙ্গে উনি বলছেন যে আমরা সেই শক্তিমান জাতি যারা আমরা লড়াই করতে পারি। আরেকটা বিষয় উনি খুব গুরুত্বের সাথে বলেছেন, এই যে ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, সেই ব্যাপারে উনি বলেছেন যে এই বিষয়টি আমাদের সবাইকে দেখতে হবে একটি জাতি হিসাবে, জাতির অস্তিত্ব হিসাবে এটা দেখতে হবে। এখানে রাজনৈতিক কোনো বিষয় না, মতবাদ বা অন্য কোনো তর্কের বিষয় না, এটা আমাদের জাতীয় সংকট। আপনি কি বলবেন? ডক্টর ইউনূস যে কথা বলেছেন সেটা একটা ইতিহাস আছে আমাদের এই ভূখণ্ড, এই বাংলা ভূখণ্ড বিভিন্ন সময় এর চাইতে বড় ধরনের আক্রমণের শিকার হয়েছে। আমরা যদি সেই 2500 বছর আগে যাই, আমরা যদি বলি আর্যরা যে এখানে আসছে তখন যে ঘটনা, তারপরে ইংরেজরা এসছে 190 বছর এখানে শাসন করেছে ইংরেজরা, তখন মনে হয়েছিল যে এই জায়গায় আর নিস্তার নাই, আমরা কখনো স্বাধীন হতে পারবো না। কিন্তু আমাদের যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তার লেখার মধ্যে আমরা পাই বিদ্রোহী কবিতায় তার প্রতিফলন। এবং একসময় কিন্তু 47 সালে ভারত পাকিস্তান ভাগ হতে বাধ্য হলো। এরপরে আমরা শুরু হলাম আরেকটা নির্যাতন নিপীড়নের, অর্থনৈতিক বৈষম্যের, 52 সাল অর্থাৎ ভাষা আন্দোলন সংগঠিত হলো। এরই ধারাবাহিকতায় আমরা 71 পেলাম। এখন এই যে আমাদের ধারাবাহিক যে রাজনৈতিক সংস্কৃতি এবং এই অন্যদের হাত থেকে যে রক্ষা পাওয়ার লড়াই, সেটা আমরা আগের থেকে চালিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আমাদের স্বাধীন সার্বভৌম দেশের হওয়ার পরেও আমরা মনে করেছিলাম যে একটা সুষ্ঠু সুন্দর একটা জাতি আমরা পাবো এবং এখানে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বাধা আসবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব দুঃখের বিষয়, প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্র আমাদের সহযোগিতা করবে সার্বভৌমত্বের ক্ষেত্রে, বরং তারা অনেক জায়গায় আমাদের সাথে থাকবে। কিন্তু দুঃখের বিষয় না থেকে তারা কোনো একটা দলকে জাস্ট যদি সমর্থন দেয়, কিন্তু অন্য কোনো বিষয় আর দেখছে না, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় দেখছে না, বিভিন্ন আইন লঙ্ঘন করছেন তারা নানাভাবে, পররাষ্ট্র যে নীতি তাদের সাথে আমাদের, সেইখানেও তারা কোনো পাত্তা দিচ্ছেন না। তাহলে আমাদের অবস্থা কি দাঁড়ালো এই জায়গায় যে আমরা স্বাধীন হয়েও পরাধীনতার জালে আবদ্ধ হয়ে আছি। এখান থেকে তো আমাদের তারা চেষ্টা করছে যে এখান থেকে আবার সেই অবস্থায় ফিরে যেতে। কিন্তু 5ই অগাস্টে যে ঘটনা ঘটলো আমাদের সবার ঐক্যমতের প্রশ্নে, যেখানে ফ্যাসিবাদ বলছে আমরা, ফ্যাসিবাদ সরকার বাধ্য হলো এখান থেকে উৎপাদিত হতে। কাজেই এই উৎপাদনের মধ্য দিয়ে তো আমাদের শেষ নয়, আমাদেরকে আরও অনেক দূরে যেতে হবে। এবং অধ্যাপক ডক্টর ইউনূস যে আহ্বান জানিয়েছেন, আমরা আসলেও এই ঐক্যবদ্ধ হব এবং যত ধরনের ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র, সেইটা মোকাবেলা আমরা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা সংবাদ পেয়েছি, ভারত ন্যাক্কারজনকভাবে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে
যেভাবে কথা বলে যাচ্ছে, যেভাবে এখনও হামলা নির্যাতনে ভয় দেখাচ্ছে, করেও যাচ্ছে, এটা আসলে দুঃখজনক। এখান থেকে আমাদের বের হতে হবে। ডক্টর যথার্থই বলেছেন, আমরা আর ওইরকম সংকীর্ণ মনে নাই। আমরা বৃহত্তর জাতি এবং এই জাতির যে ঐতিহাসিক ইতিহাস, সেই ইতিহাসের সাথে আন্দোলন আছে, সংগ্রাম আছে এবং সামনে যাওয়ার ইতিহাসও আছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং আমাদের বর্তমান প্রজন্ম খুবই সজাগ এবং তারা আমাদের এই সমাজ সংস্কৃতি নিয়ে ভাবেন এবং তারাই পথ দেখাবেন আগামীর বাংলাদেশ কী হবে। কাজে আমরা এখানে খুবই আশাবাদী এবং তাদেরকে নিয়েই আমরা ঐক্যমত গড়ে তুলব। জাতীয় ঐক্যে সবাই এক থাকব। কোনো ধরনের বিদেশি আগ্রাসন, এই অপসংস্কৃতি আমরা দূর করতে বাধ্য হব এবং পারবো আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। রেজাউল করিম রনি। প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর নেতারা কিছু কথা বলেছেন মিডিয়ার সঙ্গে, আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন। আসলে তারা সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে একমত হয়েছেন। বিএনপি বলছে যে সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করব এবং বলছে যে পতিত সরকার বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে যেই সব দেশ সেই পতিত সরকারকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আমরা সবাই এক। জামাতের আমির বলছেন যে একটা জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। যেমন আমরা একত্রিত হয়েছিলাম 5 অগাস্ট। খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন যে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আত্মমর্যাদামূলক যে সাহসী পদক্ষেপ নিয়েছে তার সঙ্গে দেশের সব রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। আসলে রাজনৈতিক দলগুলোর এই অবস্থান অতীতে আমরা কখনোই দেখিনি, বিশেষ করে ভারতের ব্যাপারে। 5 আগস্টের অভ্যুত্থানের স্পিরিট যদি আপনি খুঁজতে যান, আমরা নানা রকম ঘটনা দেখি, ইভেন আমাদের সরকার গঠন নিয়েও সমালোচনা আছে, কিন্তু পরিপূর্ণভাবে 5 আগস্টের স্পিরিট প্রতিফলিত হয়েছে এমন একটি পূর্ণাঙ্গ ঘটনা, সন্তোষজনক ঘটনা যদি আমাকে চিহ্নিত করতে বলেন এই টোটাল পিরিয়ডে 4 মাস হইল সরকার আসছেন, তাহলে এই ঘটনাটা হলো স্পিরিটের একেবারে 100% আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করে, যে অ্যাকর্ডিং টু স্পিরিট। রনি, আপনি যে ছবিটা দেখেছেন 5 আগস্টের বিপ্লবের পর, এরকম ছবি কিন্তু আমরা দেখিনি। তো সেই ছবির সাথে এই যে রাজনৈতিক নেতাগুলোর যে ছবি এবং রাস্তার আন্দোলনের যে ছবি, দেখবেন একটা সাদৃশ্য, বৈচিত্র্য আপনি দেখেন, সবাই এক জায়গায় হয়েছে। হ্যাঁ, এই যে বৈচিত্র্য, এই যে ডাইভার্সিটি, হ্যাঁ, এইটাই বাংলাদেশ এবং এই ডাইভার্সিটির মধ্যে একটা ঐক্য, সেটাই ন্যাশনাল স্পিরিটকে এগিয়ে নিয়ে যাবে। সেইটাই আপনার সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে পজিশন নিয়েছেন, আমি মনে করি যে আমরা দীর্ঘদিন যাবৎ বলতেছিলাম, আমি তো শুরুর থেকে টকশোতে বলতেছিলাম ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত অবস্থান লাগবে। এই দৃশ্য দেখে আমি সবচেয়ে বেশি খুশি যে এটা জাতিগত অবস্থানের একটা প্রাথমিক লক্ষণ, যেহেতু আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে এই ব্যাপারে ঐক্যমত হয়ে গেছে এবং ভারতের সাথে আমাদের সম্পর্কটা হবে ঘোষিত শত্রুতামূলক। শত্রুতা একটা সম্পর্ক। শত্রুতা মানে এটা না যে যুদ্ধ ঘোষণা করা। শত্রুতা এই কারণে যে ধরেন ভারতের সাথে আমাদের এই যে 54 বছরের ইতিহাস, এটা পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। ভারত কোনো প্রতিশ্রুতি পালন করে না এবং এইখানকার হিন্দুদের একটা লেসন নেওয়ার আছে। দেখেন, হিন্দুদের জীবনকে ভারত 2 পয়সার গুরুত্ব দেয় না। যদি গুরুত্ব দিত, যে লোকটা নিহত হয় নাই তার ফটোশপ বানাইয়া তারে নিহত বানাইয়া রাজনীতি করতো না এই হিন্দুত্ববাদীরা। ফলে আমাদের হিন্দু ভাইদের বুঝতে হবে, বোনদের বুঝতে হবে, আপনাদেরকে ভারত ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আপনাদের নামে যে মিথ্যা প্রপাগান্ডা, আপনাদেরকে ভিকটিম বানায়া সে তার রাজনৈতিক ফায়দা নেওয়ার যে
গ্লোবাল আয়োজন, সারা বিশ্ব মাথায় তোলার যে চেষ্টা করছে, এর মধ্যে দিয়ে আপনাদের মর্যাদা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ওরা আপনাদের বন্ধু হইতে পারে না। বাংলাদেশের অন্য কমিউনিটির তো নাই, সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে হিন্দুদের। এই ঘটনার ফলে কি হলো, তার এই যে সিস্টেমেটিক প্রপাগান্ডা সে চালাচ্ছে, হ্যাঁ, তার আওয়ামী লীগের সহি এই ন্যারেশন ফিট করার জন্য, এই ন্যারেশন বজায় রাখার জন্য, যেহেতু এটা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত শক্তি, এটা ভারতের মাথায়ই নেই। তার যে নতুন করে তার পুরা আপনার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং ফরেন পলিসি যে নতুন করে রিশিডিউল করতে হবে, রিকোর্স করতে হবে, এই ব্যাপারে তার কোনো হুঁশই নেই। সে এই পুরানো জায়গায় রয়ে গেছে, ফলে এটা ভারত ক্ষতিগ্রস্ত হবে। তো এটার ফলে কি হচ্ছে, তার দেশের উগ্র জনতা আজকে ভারতকে বিপদের মধ্যে ফেলছে। এই আমাদের সহকারী কনসুল অফিসে হামলা করার যে কনসিকুয়েন্স, এইটা ইন্ডিয়া এখনও টের পাচ্ছে না। ডক্টর ইউনূস যেভাবে পজিশন নিচ্ছে, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে পজিশন নিচ্ছে, আমরা যেভাবে কথা বলতেছি, জনগণ যেভাবে কথা বলতেছে, এর মধ্যে দিয়ে আমাদের শুধু ইভেন্ট ভিত্তিক না, এই যে এখন একটা ঘটনা ঘটছে এই জন্য আমরা সবাই ভারতের ব্যাপারে এক পজিশনে চলে আসছি, নো, এইটা না, এটা একটা পার্মানেন্ট সলিউশন লাগবে আমাদের। ভারতের ব্যাপারে আমাদের একটা ন্যাশনাল যে ঐক্য, যেটার লক্ষণ, প্রাথমিক লক্ষণ আমরা দেখলাম, এটার একটা পার্মানেন্ট পেপারপত্র লাগবে, আমাদের একটা ঘোষণাপত্র লাগবে। ভারতের সাথে আমাদের যেই সমস্যাগুলো আছে, আমাদের দেখেন ভারত বাংলাদেশে যে অপরাধ করছে, এটা মানবতা বিরোধী অপরাধের চেয়ে জঘন্য। সেটা হলো আমার ইকোলজির পুরো সিস্টেম নষ্ট করে দিছে, আমার বায়োডাইভার্সিটি নষ্ট করে দিছে, আমার প্রকৃতি নষ্ট করে দিছে, আমার আপনার ধরেন হেলথ সিস্টেম, আমার পানি, আমার নদী, সব কিছু নষ্ট করে ফেলছে। ফলে ভারতের কারণে আমরা যে শুধু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তা তো না, ভারত আমাদের মানসিক যে ঔদার্য, আমাদের যে স্বাস্থ্যগত যে আপনার বিকাশ, তার সব কিছুর জন্য হুমকি আকারে দাঁড়াইছে। এবং আরেকটা জিনিস, সেটা হলো এই জন্য ভারত প্রশ্নে আমাদের যে জাতিগত ঐক্য, এটা কমন পজিশন পেপার লাগবে। সরকার যাবে আসবে অসুবিধা নাই, কিন্তু ভারতের ব্যাপারে আমাদের জাতিগত ঐক্য যেন নষ্ট না হয়, এবং এটা একটা ঐতিহাসিক ভিত্তি আমাদের দিতে হবে। প্রফেসর আসাদ, ওই বৈঠকের পর উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একটি কথা বলেছেন যে ভারতের প্রচারণার জবাব দিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা জাতীয় সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এবং তিনি আরও বলেছেন যে যে কোনো ধরনের অপপ্রচার উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব, আমরা সাহসী থাকব। আপনার কি মনে হয় এই ধরনের জাতীয় সমাবেশ হলে তো ভালো হয়? জাতীয় সমাবেশ তো এখন আমাদের ভালো না, শুধু এটা একটা খুবই প্রয়োজনীয় অত্যাবশ্যক জিনিস হয়ে আছে। কারণ যখন আপনার একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাষ্ট্র দাঁড়ায়, তখন তো ওই রাষ্ট্রকে যদি রক্ষা করতে হয়, জাতীয় ঐক্যের ছাড়া তো কোনো বিকল্পই নেই। সেই দৃষ্টিকোণ থেকেই অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এই আহ্বান জানিয়েছেন। এবং আমার মনে হয় এখন যেভাবে চলছে, এর জন্য অবশ্যই জাতীয় ঐক্য প্রয়োজন। বৈশ্বিক রাজনীতি বলি, আমাদের পররাষ্ট্রনীতি বলি, সব কিছুর মধ্যে কিন্তু প্রতিফলন হবে যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থাৎ আমাদের সংবিধানের যে 4টা মূলনীতি, সেই 4টা মূলনীতি যদি আমরা একটাও যদি ভুলণ্ঠিত হয় কোনোভাবে, তাহলে তো এই দেশের সার্বভৌমত্ব আর থাকলো না। আমাদের 4টা মূলনীতি কি? একটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তাই না? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে তো আমাদের জাতীয় ঐক্য হবে না। এবং আমাদের যে পাশের রাষ্ট্র ভারত যেভাবে আমাদেরকে অবদমিত করার মতো প্রয়াস চালাচ্ছে, সেটা বারবার কিন্তু আমাদের সামনে আসবে। তো কাজী নজরুল ইসলামের একটা সুন্দর কথা আছে যে, আমার কর্ণধার আমি, আমাকে পথ দেখাইবে আমার সত্য। কাজে আমাদের সত্য কোনটা সেটা আগে বুঝতে হবে। এখন ভারত বলি বা অন্য দলের কথা বলি বা অন্য রাষ্ট্রের কথা বলি, আমার সত্য কিন্তু ওইটাই যে আমার জাতীয়তাবাদ, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার ধর্ম, সব কিছু মিলে এখানে আমাদের কৃষ্টি কালচার নিয়ে আমাদের দেশ। আমরা এখানে প্রায় 50টির বেশি জাতিগোষ্ঠী আমাদের এখানে আছে। শুধু যে হিন্দু তা তো নয়, আমাদের তো আরও জাতিগোষ্ঠী আছে। এই জন্যই বলা হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যে কথাটা বলা হলো যে ভারত এবং বিশেষ করে কলকাতা এবং বাংলাদেশের বা ঢাকার যে বাংলা, বিস্তর পার্থক্য আছে। পার্থক্যটা কেন হয়েছে? পার্থক্য হচ্ছে এই কারণে, আমাদের 71-এর পরে তখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে জন্ম হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদের যে প্রশ্ন বারবার এসছে, এই একটা কারণেই আমরা ওই বাংলাদেশি জাতীয়তাবাদকে বারবার ভুলণ্ঠিত করেছি, নানাভাবে অপব্যাখ্যা দিয়েছি, বাঙালি জাতীয়তাবাদ নামে ব্যবহার করার চেষ্টা করেছি। যে কারণে এই প্রচার অপপ্রচার সব কিছু মিলে কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর নানাভাবে আঘাত এসছে এবং নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা থেকে তো দূর হতে হবে এবং আমাদের যে
এই সার্বভৌমত্বের যে প্রশ্ন, সেইখানে ঐক্যের যে ডাক এবং আমাদের জাতীয়তাবাদীর যে শক্তি, সমস্ত বাংলাদেশের মানুষের যে একতাবদ্ধতা, সেটা অবশ্যই আমাদের দরকার। সেই দরকারের জন্যই অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, যেমনটা বলেছেন অধ্যাপক ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা। শুধু তাই নয়, অন্যান্য যে দল আছে আমাদের দেশে, যারা আমাদের দেশের জন্য আসলেও কাজ করে, ভালো চায়, তারা সব দল কিন্তু এখন একত্র হয়েছে। রেজাউল করিম রনি, আসিফ নজরুল একটা কথা জানিয়েছেন যে ওইখানে রাজনৈতিক দলগুলো গত 15 বছরে ভারতের সঙ্গে আওয়ামী লীগ যে চুক্তি করেছে সেই চুক্তিগুলি প্রকাশ করতে বলেছে, এবং একই সঙ্গে রামপাল সহ যে ক্ষতিকর চুক্তিগুলি হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছে। চুক্তিগুলো ফ্যাসিবাদী আমলের, এটা মুজিবতন্ত্র, হাসিনাতন্ত্র, লুটপাটতন্ত্রকে সুবিধা দেওয়ার জন্য, জোটতন্ত্র, হ্যাঁ, এবং ভারতকে বাংলাদেশকে অবাধে লুণ্ঠনের প্রক্রিয়াকে স্মুথ করার জন্য, সহজ করার জন্য এগুলো করা হয়েছে। ফলে এগুলো অতি দ্রুত সামনে আনা দরকার, প্রকাশ করা দরকার। একটা জিনিস আমি একটু আসাদ ভাই আলোচনা করলে সেখান থেকে আমি একটু আসতে চাই, সেটা হলো, হ্যাঁ, এখানে সমাবেশের কথা বলতেছি আমরা, সমাবেশ এটা হতেই পারে, কিন্তু ভারত যে অপরাধটা করছে সেটা তো ভারতকে আন্তর্জাতিকভাবে আমাদের ধরতে হবে। হিন্দুত্ববাদ শুধু একটা রিজিওনাল সমস্যা না। এখানে দেখেন হিন্দুত্ববাদ কী করলো, আমাদের আইনজীবী এই যে সাইফুল ইসলামকে হত্যা করা হলো, হ্যাঁ, উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা। উগ্র হিন্দুত্ববাদ কাশ্মীরে কি করতেছে, উগ্র হিন্দুত্ববাদ কানাডার মাটিতে কি করতেছে, উগ্র হিন্দুত্ববাদ ওই যে ইসকন আপনার ইসকনের মাধ্যমে আমেরিকার মাটিতে কি করতেছে। ফলে উগ্র হিন্দুত্ববাদের আইডিয়াটা গ্লোবালি একটা অশান্তি, একটা সন্ত্রাসবাদী আইডিয়া হিসেবে এটা গ্লোবাল সমস্যা। এটা আমি নিউ ইয়র্ক থেকে আসার সময় আমি $4 দিয়ে একটা পত্রিকা কিনলাম, নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটা উল্টায় প্রথম পাতাতেই যে লেখাটা আমি দেখলাম বড় করে লেখা, সেইটা হলো এই বিষয়টাই তারা কভার করছে যে এই যে উগ্র হিন্দুত্ববাদ, এটা একটা গ্লোবাল সমস্যা আকারে হাজির হচ্ছে। সে গুপ্ত হত্যা রাজনীতি করে, সে তার বিরুদ্ধের মতাদর্শকে দমন করার জন্য এমন কোনো হীন প্রক্রিয়া নাই যেগুলো সে অবলম্বন করে। জলজান্ত মিথ্যা, সবাই দেখতেছে, জানতেছে, কিন্তু সে গায়ের জোরে। এবং এই যে আমরা ইন্ডিয়ার তথাকথিত বড় বড় মিডিয়ার কথা বলি, হ্যাঁ, বড় বড় বুদ্ধিজীবীদের কথা বলি, হ্যাঁ, ইন্ডিয়ার একটা বড় অংশ, একটা বিপুল অংশ অবশ্যই ন্যায়ভিত্তিক, ইনসাফভিত্তিক রাজনীতি করে বা চিন্তা চর্চা করে, তারা আমাদের বন্ধু, হ্যাঁ। এবং এই যে গণতন্ত্র পরায়ণ যে অংশটা, সেই অংশটার সাথে আমাদের একটা ঐক্যও লাগবে। কিন্তু হিন্দুত্ববাদ বিরোধী একটা, আমি মনে করি যে আন্তর্জাতিক একটা কনসার্ন গড়ে তোলার একটা সুযোগ এর মধ্যে দিয়ে আসছে। যেহেতু এই যে আগেই বললাম যে ইন্ডিয়া অলরেডি একটা আপনার আমাদের জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে। এবং আরেকটা ঘটনা যেটা হলো, সেটা হলো ইন্ডিয়ার ব্যাপারে এখন এই হিন্দুত্ববাদের সমস্যার ব্যাপারে একটা কিন্তু গ্লোবাল একটা কনসার্ন কিন্তু অলরেডি তৈরি হয়ে আসছে। তার ভুক্তভোগী কিন্তু সারা দুনিয়ায় বিভিন্ন, যে কেউ হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে। তারা বলে যে সারা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, তা না। ইন্ডিয়া হলো সারা পৃথিবীর সবচেয়ে বড় গুজব উৎপাদনের দেশ এখন, হ্যাঁ। এটা টপ আপনার র্যাঙ্কিং, এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে চলে গেছে তাদের গুজব উৎপাদনটা। আপনার ধরেন আপনার সামনে আপনার বিষয়ে মিথ্যা কথা বলবে, এই লেভেলের এক্সপার্টিস তারা অর্জন করছে, হ্যাঁ। এবং তারা যে ন্যারেশন ফিট করছে, আপনি ওইখানে ধরেন বাংলাদেশের লোকজন যাদেরকে ডাকে 2-4 জন কথা বলার চেষ্টা করতে, কিন্তু কোনো কথাই বলা যায় না। আমরা কথা বলার চেষ্টা করে দেখছি, কারণ ওর যে ন্যারেশন সেট করে, ফিক্সড করে, ওইখানে শুধু আপনাকে বলাবে হ্যাঁ বা না বলেন, সিদ্ধান্ত ও দিয়া দেয়। এবং এই যে হিন্দুত্ববাদের সর্বগ্রাসী রূপ, হ্যাঁ, এইটা অবশ্যই গ্লোবাল একটা কনসার্ন, আগেই বললাম, কিন্তু এটা স্টেবিলিটি, আমাদের রিজিওনাল সাউথ এশিয়ান স্টেবিলিটির জন্য অনেক বড় হুমকি। সেদিক থেকে আমি মনে করি আন্তর্জাতিকভাবে আমাদের ডায়াসপোরা কমিউনিটির একটা বড় দায়িত্ব আছে, তাদেরও আগে আসা দরকার। আর আওয়ামী লীগের ব্যাপারে যেটা বলেন, দেখেন ভারত যে এত কিছু করতেছে, কেন করতেছে, সে এটাই চাচ্ছে যে আওয়ামী লীগকে আপনারা একটা স্পেস দেন, রাখেন, নাহলে ওর তো আর ঝুরি থাকতেছে না। আওয়ামী লীগ দেখেন একটা পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি, এবং গণতন্ত্রের নামে একটা ফ্যাসিবাদী শক্তিকে আপনি যদি ডেমোক্রেটিক আপনার আইডিয়ার কথা বলে বা গণতান্ত্রিক নর্মসের কথা, নীতির কথা বলে আপনি যদি তাকে একটা এক্সেপশন আকারে বিবেচনা করেন আওয়ামী লীগকে, এটা চরম ভুল হবে। আওয়ামী লীগ আর রাজনীতি দুইটা এক জিনিস না। কারণ আমরা বারবার বলছি ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, যেটা আওয়ামী লীগের দানবীয় সংগঠনের কার্যক্রম আমরা দেখছি। বলে আওয়ামী লীগের জন্য রাজনীতি না। প্রফেসর আসাদ, আসলে হিন্দুত্ববাদী ভারত সবার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, এবং প্রতিবেশীদের জন্য তো বটেই। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ভারতের কোনো ভালো সম্পর্ক নেই। এই কথাটি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার একটা অনুষ্ঠানে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী সরকার দিল্লিকে ক্যাবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে। আপনারা যারা ভারতের পলিসি মেকার আছেন, মালদ্বীপকে বশ্যতা করাতে পারেননি, শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রণ করাতে পারেননি, নেপালের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছে, ভুটান আর মিয়ানমারের সঙ্গে আপনাদের কোন্দল। এর অর্থ হলো পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নয়। আরেকটি কথা বলেছে যে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কের যে এই টানাপোড়েনটা বা অবনতি, এটা কোনো ধর্মীয় কারণে নয়। যদি তাই হতো তাহলে নিশ্চয়ই নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকতো। এই যে দক্ষিণ এশিয়ায় এরকম একটা সমস্যা ভারত তৈরি করে রেখেছে, এ থেকে ভারত কি বেরোতে পারবে আদৌ? এতে ভারতের আদৌ কোনো লাভ হচ্ছে? আপনি ঠিকই বলেছেন। এইটা কিন্তু একটা দিক পরিষ্কার যে ভারত আন্তর্জাতিকভাবে যে ক্রাইমগুলো করছে সেটা শুধু বাংলাদেশের সাথেই নয়, অন্যান্য দেশের সাথে। তার মানে হচ্ছে যে এক সময় এমন হতে পারে যে দক্ষিণ এশিয়ার যে দেশ সবাই একযোগ হবে, যখন বুঝতে পারবে তারা যে এই ভারত আসলে ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের সাথে যা করছে, ধর্মের দোহাই দিয়ে অন্য দেশের সাথে যা করছে, এটা খুবই অন্যায়। এবং এক সময় যদি এরকম একটা ঐক্য গড়ে ওঠে তাহলে ভারত কিন্তু এখানে তার যে অবস্থান সে ধরে রাখতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্কটা এই পর্যায়েই থাকে এখন যখন যেভাবে আছে, এভাবে চলতে থাকলে ভারত যে খুব একটা লাভবান হবে তা তো নয়। আপনারা দেখতে পেয়েছেন যে ভারতের ব্যবসা বাণিজ্য, চিকিৎসার শাস্ত্রে কী পরিমাণ একটা এই ইম্প্যাক্টটা পড়েছে, নেগেটিভ প্রভাবটা পড়েছে। তো কাজেই এটা তো একদিনের সমাধান হবে না। প্রফেসর আসাদ, আপনি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন, বাংলাদেশের মানুষের কিন্তু একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে। সেটি কি, দীর্ঘদিন ধরেই একটি মনস্তাত্ত্বিক অবস্থা ছিল, এমন একটা বয়ান ছিল যে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না। এবং 5ই আগস্ট প্রমাণ করেছে দুটোই ভুল। রাষ্ট্র ক্ষমতা বদলে গেছে, একই সঙ্গে গত 3.5 মাস ভারতের বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশ দিব্যি চলছে, বরঞ্চ উল্টো ভারত সমস্যায় পড়ছে। এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা বাংলাদেশের মানুষের হয়েছে, নিঃসন্দেহে এটা ভারতের জন্য খুব ভালো লক্ষণ নয়। ভারত বৈরির কারণে আমাদের সাথে আমাদের যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে ওদের সর্বক্ষেত্রে এটার প্রভাবটা পড়েছে। আপনি দেখবেন যে অমর্ত্য সেন, তার লেখাগুলো পড়লে বুঝতে পারা যায় যে ভারতের উগ্রবাদিতা কোন পর্যায়ে। অমর্ত্য সেন যখন ভারত নিয়ে কোনো কথা বলে, বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে কথা বলে, তখন তো সে নিউট্রালি একটা কথা বলার চেষ্টা করে। তখনই কিন্তু তার উপরে ভারতের যে হিন্দুত্ববাদী আচরণ এবং তাদের যে উগ্রবাদী প্রভাব সেটা তার উপরে খাটায়। সেইখানে বিভিন্ন অনুষ্ঠানে তিনি বলেছেন যে এই যে বিজেপি, তারা সবসময়ই যতবার ক্ষমতায় আসছে এই উগ্রবাদী যত ধরনের পাখা সবগুলো বিস্তার করেছে বিভিন্ন ক্ষেত্রে। তার এই পাখাটার একটা ফল হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে যত ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। আবার যখন এই বাংলাদেশের মানুষ যখন বুঝতে পেরেছে যে না, এই উগ্রবাদিতা আর মানা যায় না, ভারতের যে আধিপত্য আমরা এটা মানি না, সেইটার প্রেক্ষাপট তৈরি হয়েছে আসলে 5ই আগস্ট। আপনি যথার্থই বলেছেন, আমাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন সেটা শতভাগ ঠিক। কারণ ভারত ছাড়া আমরা চলতে পারি। পৃথিবীতে এখন আর পৃথিবী ওই অবস্থায় নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমার বাণিজ্য করতে হবে, আর কোনো ওয়ে নাই। এখন সেই বাংলাদেশ নেই। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, আমাদের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বিশ্বের অনেক দেশের সাথে ভালো আছে, এবং সেখান থেকে আমাদের যে আমদানি রপ্তানির যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করা সম্ভব। শুধু ভারতের সাথে আমাদের এই নিয়ে পড়ে থাকতে হবে এমন কোনো অবস্থা তৈরি হয়নি এবং ভবিষ্যতে হবে না। বরং এর জন্য ভারতকেই আসলে এটার অনেক দায়ভার নিতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। রাজাউল করিম রনি,
বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামের একটা অনুষ্ঠানে বুধবার বক্তব্য রেখেছেন এবং উনি অনেক দিন পর এই প্রথম বিএনপির শীর্ষ নেতার মুখ থেকে যে কথাটি বেরিয়েছে সেটি আসলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনা হচ্ছিল। তারেক রহমান বলেছেন যে বিএনপি সরকার গঠন করেছে কিছু নেতাকর্মীর এমন ধারণা জন্মেছে এবং এই ধারণার পরিপ্রেক্ষিতে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে কি তাই? রাজনৈতিকভাবে আমি মনে করি বাংলাদেশে যে সমস্ত ব্যক্তি ফ্যাসিবাদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে এক নম্বরে যদি লিস্ট করেন তাতে তারেক রহমানকে আপনি রাখতে পারেন। এবং উনি যে প্যাশনেট লড়াইটা করে গেলেন এত দূরে থেকেও যেভাবে, এবং তৃণমূলকে যেভাবে সংগঠিত করলেন, এবং ওনার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রপাগান্ডা, হ্যাঁ, তো সেই প্রপাগান্ডাকে ওভারকাম করে উনি আজকে আসলেই যে রাজনৈতিকভাবে একটা যোগ্য নেতৃত্বের জায়গায় পৌঁছাইলেন, সমস্ত স্পেকুলেশনকে মিথ্যা প্রমাণ করে দিয়ে, তার জন্য ওনাকে অনেক পরিশ্রম কষ্ট করতে হয়েছে। কিছু মানে বিএনপি সমর্থক বা নেতাকর্মীদের একটা অংশের কারণে যে জায়গায় বিএনপির আসলে থাকার কথা ছিল, যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গায় বিএনপি পৌঁছাইতে পারেনি। তো সেইটা সঙ্গত কারণেই তাকে একটু আপসেট করে, তাকে একটু হতাশও করে। সেই কারণে দেখবেন যে এই পর্যন্ত প্রায় 2000 নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করতে হয়েছে বিএনপির আপনার 5ই আগস্ট। হ্যাঁ, কারণ হইল এখানে রাজনীতিতে যেটা আমরা বলি যে রাজনীতি আসলে আওয়ামী মডেলটাই না সবাই ফলো করতো, বিএনপি, জামাত, অন্যান্য দলটা। কারণ আওয়ামী লীগ এমন একটা ব্রুটাল ফ্যাসিস্ট শক্তি, তার প্রতিক্রিয়ায় যে রাজনীতি এখানে গড়ে উঠছে এটা একটা আওয়ামীময় রাজনীতি, আওয়ামী বিরোধিতার নামে। যে কারণে এখন অভ্যুত্থানের যে নতুন স্পিরিট, কেয়ার, তারপরে হলো ফিল্যান্থ্রপি, তারপরে হলো যে রাজনৈতিক আপনার দাদাগিরির পরিবর্তে, হ্যাঁ, ইনভিজিবল থাকবে পলিটিক্যাল পাওয়ার, কিন্তু ব্যক্তি মানুষের মর্যাদা থাকবে আগে। এই যে একটা সিটিজেনারি পলিটিক্সের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, হ্যাঁ, আগের এই ট্রাইবাল আওয়ামী পলিটিক্সের, টুঙ্গিপাড়া পলিটিক্সের বদলে এই জায়গাটা এই ট্রেডিশনাল দলগুলোর নেতাকর্মীরা পৌঁছাইতে পারেনি। নেতৃবৃন্দ পৌঁছে গেছে, নেতৃবৃন্দ বুঝতেছে যে জুলাইয়ের বা আগস্টের এই অভ্যুত্থানের ফলে পুরা পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এই পরিবর্তিত পরিস্থিতির সাথে এই ক্লাসিক্যাল রাজনৈতিক ধারাকে অ্যাডাপ্ট করতে তাদেরও কষ্ট হচ্ছে, কারণ একটা দীর্ঘদিনের প্র্যাকটিস। ফলে সেই জায়গার থেকে নেতাকর্মীদের একটা অংশ যারা মনে করতেছে হ্যাঁ বিএনপি তো হ্যাঁ ফর গ্যারান্টেড ক্ষমতায় চলে আসতেছে, আবার আমরা আগের মতো হ্যাঁ এই সমস্ত ভাগবাটোয়া বা ক্ষমতা, আমাদের এখানে রাজনীতির দেখেন ধারণাটাই চেঞ্জ করতে হবে। রাজনীতি কোনো পেশা হইতে পারে না। ও দোকানদারি করবে, রিক্সা চালাবে, মাস্টারি করবে, যে কোনো কিছু করবে, পাশাপাশি যদি সুযোগ থাকে রাজনীতি করবে, আর নাহলে রাজনীতি করার দরকার নেই। এই যে রাজনীতিকে পেশা আকারে নিব, তারপরে আমি রাতারাতি হ্যাঁ আমার ভাগ্যের চাকা ঘুরাই ফেলবো, এই প্রক্রিয়া থেকে বের হইতে হবে। তারেক রহমান যে কনসার্ন ব্যক্ত করেছেন, এটা যদি নেতাকর্মীরা আমলে নিতে পারে তাহলে এটা দেশের রাজনীতি জন্য যেরকম খুবই দ্রুত উপকারী হবে, দলের জন্য তো বটেই খুবই উপকারী হবে। প্রফেসর আসাদ, উনি কিন্তু আরেকটি কথা বলেছেন নেতাদের উদ্দেশ্যে, যে এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং আমরা বিরোধী দলে আছি, কাজেই এমন কোনো আচরণ করা যাবে না যাতে দলের ইমেজ ক্ষুণ্ণ হয়। এবং উনি আরেকটা হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, যে কোনো উচ্ছৃঙ্খলতা মেনে নেওয়া হবে না। সত্যিই তো, কারণ এই যে 15 বছরের যে কষাঘাত রাজনীতির বা রাজনীতির, সেটি তো জিয়া পরিবারের উপর দিয়ে গেছে। শুধু জিয়া পরিবার নয়, যেহেতু একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন, সেই দলের প্রধান হিসেবে তার যারা অনুগত, দলের যারা নেতাকর্মী, তাদের প্রতি তাদের যদি ওই কন্ট্রোলই না থাকে, তাহলে তো একটা রাজনৈতিক দল কখনোই সুন্দর রাজনীতি করতে পারবে না, সত্যের পথে যেতে পারবে না। কারণ আপনি যাই বলুন না কেন, 5ই আগস্টের পরে রাজনীতি দলকে অবশ্যই সংশোধন করতে হবে। তাদের যে আচরণ, সেই আচরণ জনগণের সাথে যদি একটা রাজনৈতিক সম্পর্ক না থাকে, রাজনীতি কার জন্য করে? জনগণের জন্যই তো, এবং জনগণই তো তাদেরকে রাজনীতি বসাবে। তো তাই না হয়, তাহলে আপনি যে ধারা রাজনীতির কথা বলছেন, সেই রাজনীতি থেকে তো আমরা বের হতে পারবো না। কাজেই তারেক জিয়া তার গত কয়েক বছরে যদি আমরা স্টেটমেন্ট দেখি, তার খুবই পরিপক্ক রাজনীতির যে প্রতিফলন সেটা আমরা লক্ষ্য করছি। এবং আমরা মনে করি তারেক জিয়া ভবিষ্যৎ যেভাবে ভাবছেন দেশকে নিয়ে, সেটা যদি তার মধ্যে এভাবে অটুট থাকে, তাহলে বাংলাদেশ, আগামী বাংলাদেশ অবশ্যই সুন্দর পথে এগোবে। আর নেতাকর্মী সবাই তো আসলে এরকম বিপদগামী না। কিছু নেতা কর্মী যারা আছেন, তারা অবশ্যই বিভিন্ন জায়গায় হয়তো
তারা বিশৃঙ্খলা করছেন, দলীয় যে আনুগত্য, দলীয় যে মানে সংবিধানের যেভাবে চলার কথা সেইভাবে মানছেন না বলেই কিন্তু এই হুঁশিয়ারি দিয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশে রাজনীতি যদি পরিবর্তন করতে হয় তাহলে তাদের প্রত্যেকটা দলের যে রাজনীতি সংস্কার সেটাও করতে হবে। কাজেই তারেক জিয়ার যে আহ্বান বা তার যে হুঁশিয়ারি সেটা যথার্থই আছে, কারণ আপনি রাজনীতি করবেন বলেই আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, তাই যদি হয় তাহলে তো সেখানে সাম্যবাদের কোনো প্রশ্ন থাকে না, সেখানে তো সংস্কৃতির আওয়ামী লীগের মতোই হলো, সেটা তো সেই ফ্যাসিবাদী চরিত্রে আপনি গেলেন। তাহলে কি পার্থক্য হলো? এতগুলো তাজা প্রাণ যে ঝরে গেল, এই যে আমরা কথা বলছি বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে, তাহলে তার কোনো মূল্য হয় না। কাজেই রাজনীতি করতে হলে পরিষ্কৃত রাজনীতি বাংলাদেশে করতে হবে, জনগণের কল্যাণে করতে হবে, সেই রাজনীতি আসলে আমরা চাই। রাজাউল করিম রনি, আমরা বিএনপির বিভিন্ন নেতার মুখ থেকে একটি শব্দ শুনি, কেউ বলেন -2, কেউ বলেন ষড়যন্ত্র হচ্ছে, এবং চট্টগ্রামের অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান কিন্তু সেদিন একই কথা বলেছেন। উনি বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে, আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রশ্ন হলো, আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন কেন মনে করছেন তিনি? আগামী নির্বাচন কঠিন এই কারণে যে দেখেন, এখানে আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন নিচ্ছে তার আলোকে। ভারতের ব্যাপারেও একই কথা, আওয়ামী লীগ আর ভারতকে আমরা এখন আলাদা করে দেখছি না, এই জন্য আমরা বলতেছি এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এটা স্বপ্ন আপনাকে দেখতে পারতে হবে। তাহলে ভারতের ব্যাপারে আপনার কোনো চিন্তা করারই দরকার নেই, আওয়ামী লীগ মাথাও নেই ব্যথাও নেই, আওয়ামী লীগ থাকবে না, ভারত থাকবে না, কথা পরিষ্কার। কারণ যে ঐক্য আমরা দেখলাম, যেটা আলোচনা আমরা আজকে শোতে করলাম, সেই ঐক্যের ব্যাপারটা আছে। তো এখন ষড়যন্ত্রের কথাটা যেটা বলা হচ্ছে সেটা হলো, দেখেন এইবার এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে একটা দায়িত্ব নেওয়ার ব্যাপারে কিছু কিছু দেশের এবং ইন্ডিয়ার তো বটেই একটা চাপ আছে, এবং সেই চাপকে কেন্দ্র করে দলের মধ্যে মতবিরোধ আছে, এবং সেই মতবিরোধটাকে মীমাংসা করা এত সহজ না। কারণ আমাদের সমাজটা দেখেন কেমন, এখানে অ্যাবসোলিউট এনিমি বা শত্রুতা আপনি তৈরি করতে পারবেন না। একটা ফ্যামিলিতে 3টা ভাই, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত। এখন আপনি একটার বিরুদ্ধে আরেকটাকে মাইরা ফেলবেন বা যুদ্ধ লাগাই দিবেন বা ঝগড়া লাগাই দিবেন বা একটা ইলিমিনেট করে দিবে, বিনাশ করে দিবে, এই রাজনীতি তো করা যাবে না। রিকনসিলিয়েশনের রাজনীতি করতে হবে, তাহলে কি পুনর্গঠনের রাজনীতি করতে হবে। সেই পুনর্গঠনের রাজনীতির জন্য আগে দরকার ন্যায় বিচার, কনফেশন, দায় স্বীকার করা। আওয়ামী লীগকে বলতে হবে যে সে কোন লেভেলের অপরাধ করছে। সমর্থকের অপরাধ এটা একটা অপরাধ, ফ্যাসিবাদকে সমর্থন করা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য না। আপনি জার্মানিতে যে নাৎসিবাদের কথা বলেন, আপনাকে ধরে নিয়ে যাবে। এখন আমরা প্রশ্ন ছিলাম বিএনপি কেন ফলে আশঙ্কা প্রকাশ করছে, আমি সেই প্রশ্নে বিএনপি এখন যে আশঙ্কা প্রকাশ করছে, ফলে এই যে আওয়ামী ফ্যাসিবাদকে টিকায় রাখার জন্য এই যে দেশি বিদেশি এস্টাবলিশমেন্ট কাজ করছে, এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে, বড় দল হিসাবে বিএনপির একটা গুরুত্বপূর্ণ মুভ লাগবে, ভূমিকা লাগবে। এখন সেই মুভে সে আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে তার যে সম্পর্ক, সংঘর্ষ এবং দেশের রাজনীতি তার স্টেক ধরে রাখা, এইটার মধ্যে একটা ক্রাইসিস দেখা দিচ্ছে ট্রুলি, এবং সেই ক্রাইসিসটা মীমাংসা করা অত সহজ না। এবং এটি মীমাংসা করতে পারলেই আগামী নির্বাচনে বিএনপির প্রতি জনগণের অবস্থান বা সমর্থন আপনার পরিব্যক্ত হবে বা প্রতিফলিত হবে। কিন্তু এই জিনিসটা সুরাহা করা খুব কঠিন। সেই কারণে যে ঐক্য ধরে রাখা দরকার, যেইভাবে জনগণের সমর্থন এবং সহযোগিতা আদায় করা দরকার, সেইটার ক্ষেত্রে বিএনপি এগিয়েছে। কিন্তু কিছু কিছু নেতাকর্মী, যেটা আসাদ ভাই বলল, আচরণ এমন যাতে মানুষ আসলে অসন্তুষ্ট হচ্ছে। এই কারণে বিএনপিকে মানে অনেকগুলো সেক্টরে একই সাথে কাজ করে প্রচুর নেতাকর্মী বহিষ্কার করতে হচ্ছে, দলীয় হাইকমান্ডকে নতুন নতুন দিক নির্দেশনা দিতে হচ্ছে। আবার আপনার ধরেন এই আন্তর্জাতিক যেটা বললাম ষড়যন্ত্রের কথা, আপনি যেটা বললেন পার্টিকুলার আপনার প্রশ্নে, এইটা একটা আছে। সেটা হলো যে এই আওয়ামী লীগের প্রশ্নটা, বেসিক্যালি ভারত প্রশ্নটা কিভাবে ডিল করবে, তার উপরেই নির্ভর করছে আগামী দিনের রাজনীতি এবং নির্বাচনের ফলাফল বা ভবিষ্যৎ। জনাব রাজাউল করিম রনি এবং প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।